This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose. আমার প্রশ্নটা হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে বলা হয় স্বাধীনতা সংগ্রামে শৌর্য বীর্যে এই দুটো জাত তো এগিয়ে ছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ইতিহাস তাই বলে। সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব পারল কিন্তু বাংলা পারল না, অর্থাৎ এই যে বিরাট একটা জনসংখ্যা যেটা পাঞ্জাব পারল, যে হিন্দুরা পাকিস্তান থেকে চলে এলো এবং পাঞ্জাব থেকে পাকিস্তানে চলে গেল মুসলমানরা, বাঙালিরা পারল না কেন? এটা কি বাঙালিরা বামপন্থী উদার বলে পারল না? বামপন্থা আর ঔদার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই। বামপন্থা হচ্ছে একটা জিনিস, একটা রাজনৈতিক মতবাদ যেটা মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা সরকার কায়েম করে সেই একনায়কতন্ত্রী সরকার তৈরি করে। এটাই হচ্ছে বামপন্থার মূল চেহারা। এর সঙ্গে ঔদার্যের কোনো সম্পর্ক নেই। পারল না যে তার মূল কারণ খুব সরল, জানে না, এই ইতিহাসটা তো পড়ানো হয়নি, ইতিহাস জানে না। আমি একটু লেখাপড়া করে জেনেছি, বলতে পারো আমি ভুল জেনেছি, কিন্তু ভুল এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। আমাকে বহু কথা বলেছে, আপনি সাম্প্রদায়িক, আপনি নীচ, আপনি হানা, আপনি তানা, কিন্তু কেউ বলেনি আপনি যা বলছেন ভুল বলছেন। তো আমি বলি 15ই আগস্ট 1947 সাল, যেদিন 47 সালে যেদিন দেশ স্বাধীন হলো, সেদিন পাঞ্জাবে কি হচ্ছিল আর বাংলায় কি হচ্ছিল। পাঞ্জাবে সেদিন একদম রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছিল সীমান্তের এদিকে এবং ওদিকে। ওদিক থেকে ট্রেন ভর্তি করে হিন্দু এবং সন্ন্যাসী মেরে মেরে পাঠাচ্ছিল, এদিক থেকে ট্রেন ভর্তি করে 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 পাঠাচ্ছিল। কাজটার ভালো মন্দ সম্বন্ধে কিছু বলছি না আমি, এটা ভালো কখনোই হতে পারে না, কিন্তু হচ্ছিল। এবং তার ফলে 5 মাসের মধ্যে 1948 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ পপুলেশন এক্সচেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ। বাংলায় কি হয়েছিল? 15ই আগস্ট এখানে মোহনদাস গান্ধী এসে বেলেঘাটায় ক্যাম্প করেছিল। কারণ মোহনদাস গান্ধী জানতো যে আমি যদি এখন অমৃতসরে যাই, লাহোর যাওয়ার কথা ছেড়ে দাও, আমি যদি এখন অমৃতসরে যাই আমাকে সর্দারজিরা কিমা করে দেবে। হ্যাঁ, অতএব মোহনদাস গান্ধী সাহস করেনি, খুব বুদ্ধিশুদ্ধি তো খুব প্রখর ছিল, এমনি সাজতো, খুব মানে উদার বা সাহসী সাজতো, কিন্তু এদিকে খুব কূটবুদ্ধি ছিল। যেরকম করে নেতাজি সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়িয়েছিল, তাই থেকে তাই প্রমাণ হয়। তো এই মোহনদাস গান্ধী সেই সময় করে ওই প্রেমের বাণী প্রচার করে বাঙালি হিন্দুদের চিন্তাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। বাঙালি হিন্দুরা এমনিতে ভাবপ্রবণ, এত বড় একটা লোক এসে গেল, সে এরকম এসে বলছে প্রেম বিতরণ করো, প্রেম বিতরণ করো, তো করি আমরা প্রেম বিতরণ। তার ফলে বাঙালি হিন্দুরা, কিন্তু তা সত্ত্বেও বাঙালি হিন্দুরা যারা ওই পারে ছিল এবং যাদের একটু দূরদৃষ্টি ছিল, তারা কিন্তু বুঝতে পেরেছিল যে এখানে থাকা যাবে না। সেই জন্য তারা তখন করে জমি বাড়ি এক্সচেঞ্জ করে এখানে আসতে আরম্ভ করেছিল। প্রচুর জমি বাড়ি এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু সেটা 48 আর 50-এর মধ্যে। 50 সালের ফেব্রুয়ারি মাসে যে পোগ্রম বা যে পাইকারি হারে হিন্দু হত্যা আরম্ভ হলো, সেই হিন্দু হত্যার মানে এটা তো জানে না লোকে কেউ, এটা আছে সেই সময়কার প্রভাষচন্দ্র লাহিড়ী বলে একজনের লেখায় এটা লিপিবদ্ধ আছে, একটা বই পাক ভারতের রূপরেখা। এই বইটা পাওয়া যায় না, কিন্তু নেটে কেউ একটা আপলোড করে দিয়েছে, নেট থেকে পাওয়া যায়। পাক ভারতের রূপরেখা, লেখক প্রভাষচন্দ্র লাহিড়ী। তিনি ওই সময় পাঞ্জাবে ছিলেন, পূর্ব বাংলায় ছিলেন এবং পূর্ব বাংলার পুরো ঘটনা নিজের চোখে দেখেছেন। উনি কংগ্রেসই ছিলেন সেই সময়। একটা ছোট উদাহরণ বলি, একটা ব্রিজ আছে মেঘনা নদীর ওপরে, মানে আমাদের বালি ব্রিজ যেরকম সেই সাইজের ব্রিজ, বিশাল বড় ব্রিজ। এবং সেই ব্রিজটা ঘটনাচক্রে আমার পিতৃপুরুষের বাসভূমি যেখানে, সেইখানে সেই ব্রিজটার ওপর দিয়ে 12ই ফেব্রুয়ারি 1950 তারিখে যত ট্রেন গিয়েছিল এদিক থেকে বা ওদিক থেকে, প্রত্যেকটা ট্রেনে প্রত্যেকটা হিন্দুর গলা কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এবং এটা সরকার থেকে ব্যবস্থা করা হয়েছিল, তা নাহলে প্রত্যেকটা ট্রেন নদীর মাঝখানে দাঁড়াবে কেন? সরকার থেকে ব্যবস্থা করেছিল। এটা করেছিলেন কে? এটা করেছিল সেই সময়কার ইস্ট পাকিস্তানের চিফ সেক্রেটারি আজিজ আহমেদ বলে একজন। সে পুরো প্ল্যানটা করেছিল
এই জিনিসটার ফলে যে এতে পূর্ব পাকিস্তানে যে ঘটনাটা আরম্ভ হলো, সেই ঘটনার জেরে পূর্ব পাকিস্তান থেকে পুরো মধ্যবিত্ত হিন্দু বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় ভারত পশ্চিমবাংলায় চলে এলো। কিন্তু তোমায় আগেই বলেছি, যারা মাছ ধরতো আর চাষ করতো তাদের যাবার কোনো উপায় ছিল না, ফলে তারা ওই শিয়ালদা স্টেশনে ওইরকম পৈশাচিক অবস্থায় সে পড়েছিল। এই কারণেই এরা সেই সময় এক্সচেঞ্জ হয়নি। তারপরে পাকিস্তান একটা নীতি নিল যে না না, আমরা বড় দাঙ্গা বাঁধাবো না, দাঙ্গা তো নয়, বড় হিন্দু হত্যা করব না, কারণ করলে পরে ভারতে একটা প্রতিক্রিয়া হয়। সেই জন্য তারা ঠিক করলো টুথপেস্টের টিউবের মধ্যে থেকে যেরকম চেপে চেপে টুথপেস্ট টিউব বার করে, সেরকম করে ওরা টিউব মানে পাকিস্তানে চেপে চেপে হিন্দুদের বার করে দেবে। চাকরির কোনো সুযোগ নেই, জমি বাড়ি হস্তান্তরের কোনো সুযোগ নেই, দিলে বিশাল ট্যাক্স দিতে হয়, সরকারের তরফ থেকে নানা রকম অত্যাচার, এইসবের কারণে সব লোক আসতে লাগলো। কিন্তু ওই থেকে গেল যারা, তাদের ওই যাদের এমপ্লয়েবল স্কিল ছিল না, তারা থেকে গেল। আজকের যে পরিস্থিতি, তারপরে শেষে এর ক্লাইম্যাক্স হলো 1971 সালে, যখন ওই ভয়াবহ হত্যাকাণ্ড হলো। 1971 সালে তোমার থেকে 25শে মার্চ থেকে আরম্ভ করে ডিসেম্বর মাসের মুক্তিযুদ্ধ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ড হলো। এই হত্যাকাণ্ডের মধ্যে যে ধরনের জিনিস হয়েছে, তার মধ্যে কিছু মুসলমানও মারা গিয়েছিল। 20% মোটামুটি আন্দাজ করা 20% মুসলমান মারা গিয়েছিল, 80% হিন্দু মারা গিয়েছিল। এই ব্যাপারটা তসলিমা নাসরিনের লজ্জা বইতে খানিকটা লিপিবদ্ধ আছে, আমিও আমার বইতে লিখেছি এবং সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করেই লিখেছি। 1971 অতদিন আগে নয়। তো এই পরিস্থিতিতে পড়ে আজকে যে আমরা অবস্থাটা দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশ বনাম ভারত, পশ্চিমবঙ্গ বিশেষ করে, তার খুব ছোট করে একটা ইতিহাস তোমাকে দিয়ে দিলাম। অসম্ভব, আমি শুনছিলাম আসলে এই ইতিহাস আমাদের পড়ানো হয় না। পড়ানো হয় না, লুকিয়ে রাখা হয়েছে। মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা মার খেয়েছে তারাই লুকিয়েছে। আচ্ছা, আমাদের বাবা মারা আমাদের বলেনি।